এটা ব্রিজটা দেখাচ্ছি। প্রথম প্রশ্ন যেটা স্যারে করবে, হোয়াই ক্যান্টিলিভার ব্রিজ, ক্যান্টিলিভার ব্যালেন্স ব্রিজ, এটা স্যারের প্রথমেই করবে। এটা কারণ হচ্ছে যে এটা কেন আমরা করতেছি। এটা করার কারণ হচ্ছে আমাদের সয়েল কন্ডিশন যদি আননোন হয়, আমাদের সয়েল কন্ডিশন না জানি, সেটা কোন টাইপের সয়েল, সয়েল ক্যাপাসিটি কেন, এই বিষয়গুলো না জানলে আসলে আমরা যে কি ছিল আমাদের আমাদের যে ওরা একটু নিজেকে আনমিউট রাখিস, হ্যাঁ আনমিউট, আনমিউট রাখি ভাই। আচ্ছা শোন, এখন আমরা কেন ক্যান্টিলিভার ব্রিজ করবো, কারণ হচ্ছে আমাদের যদি সয়েল কন্ডিশনটা কি থাকে, আননোন থাকে, তাহলে আমাদেরকে আসলে কি করতে হবে, মানে আমাদের যে রিজিড ফ্রেম, স্ট্রেচেবল কমপ্লেক্স ফ্রেম আছে, ব্রিজ করা যাবে না, কারণ সেখানে জন্য ফাউন্ডেশন স্ট্রং হতে হবে। আর এখানে করে ফাউন্ডেশন ফেল করলে পুরো স্ট্রাকচার ফেল করবে। তাহলে আমরা কি করতে পারি, সিম্পলি সাপোর্ট বিম করতে পারি, সিম্পলি সাপোর্ট বা আমরা স্ল্যাব ব্রিজ করতে পারি। সেটা করা যাবে না, কারণ সেটা হচ্ছে আরো বেশি খরচ। সে দুইটার মধ্যখানে আছে ক্যান্টিলিভার ব্রিজ। সেটা একটা দুইটার সুবিধা আছে। একটা সুবিধা হচ্ছে এখানে আহ, যে যদি সাপোর্ট এলিমেন্টের জন্য যে ক্র্যাক, সেটা আসলে করা যায়, এলিমিনেট করা যায়। আর এই সেকশনটা হচ্ছে ডিটারমিনেন্ট, সো এটা ক্যালকুলেশন করে অ্যানালাইজ করা খুব ইজি। এটা হচ্ছে এখন আমরা এই ডিজাইনটা করছি কি মেথডে, এসএলআরডি মেথড আমরা ফলো করছি। এটা হচ্ছে কথা। স্প্যান লেন্থ সাধারণত কত হতে পারে, 100 থেকে 120 ফিট পর্যন্ত স্প্যান লেন্থ হতে পারে, বা 150 ফিট পর্যন্ত সর্বোচ্চ স্প্যান লেন্থ দিতে পারি। এর বেশি আসলে স্প্যান লেন্থ দিতে পারবো না। এটা একটু স্যার জিজ্ঞেস হতে পারে, রাখবো মাথায় রাখবো এটা আমরা। এরপরে আর এখানে আছে কি, এখানে হচ্ছে যে কি কি ইউজ করি আমরা আসলে, যেমন আমার গার্ড থাকে, স্ল্যাব থাকে, তারপরে চেয়ার থাকে, এগুলো আর কি। তো এই ক্যান্টিলিভার ব্রিজে সব থেকে সমস্যা হচ্ছে এখানে যে আর্টিকুলেশন পার্ট বা যে জয়েন্ট গুলো থাকে, জয়েন্ট গুলো খুবই হচ্ছে ক্রিটিক্যাল আর কি। এখানে জয়েন্টে মুভমেন্ট শূন্য হয়, এটা মাথায় রাখতে হবে, শেয়ার থাকবে মুভমেন্ট শূন্য। আর হচ্ছে তো বললামই আর কি, আমাদের যে টেকের যে ডেপটা, সেটা শুরুর দিকে কম থাকবে, পর আস্তে আস্তে আইসে এটা বেড়ে যাবে আর কি। এরকম হয় কেন করতেছি, কারণ মুভমেন্ট বেড়ে, সাপোর্টে তো মুভমেন্ট বেশি থাকে, যার কারণে ডেপটা বাড়াই হচ্ছে। এটা একটি ট্রাই করা ছিল, এসকিউএল আর মেথড আমরা ফলো করছি। এখানে তো লেখাই আছে সবকিছু, ডিজাইন কনফিগারেশন পরে আসতেছে, সিরিয়ালে আসে। সো এখানে কিছু স্টেপস আছে ডিজাইন প্রসিডিউরের জন্য। আমরা স্প্যান লেন্থ অ্যাজিম করছি, সেকশন প্রথমে কার্ড আছে আমরা অ্যাজিম করে নিছি, আমি সুইটেবল প্রোফাইল ধরছি। আহ এটা যে এখানে যা কিছু আছে না, নিজেরা অ্যাজিম করা, যেগুলো ধরো করলে বুঝবে। দেন হচ্ছে আমরা এখানে ডায়াফ্রাম তো আমরা দেই নাই আর কি, স্যারের প্রশ্ন করলে আসলে একটু বুঝে শুনে দিতে হবে। নূর, হ্যাঁ। একটু আস্তে শোনা যাচ্ছে তোর কথা। একটু জোরে বললে শোনা যাইতো আর কি ভালো করে, অথবা মোবাইল কাছে আনলে। আচ্ছা, আমরা ব্রিজে ডায়াফ্রাম তো ইউজ করতে হয়, আমরা করি না আর কি। ডায়াফ্রাম ইউজ করি কেন, ওই যে গার্ডারের বা ল্যাটারাল মুভমেন্টটাকে রেজিস্ট করার জন্য আমরা সাধারণত ডায়াফ্রাম ইউজ করি। তো আমরা এখানে ইউজ করি নাই, বাট ইউজ করা উচিত, এটা বলতে পারবো আমরা, ঠিক আছে। এটা এখন ইউজ করা উচিত, আমরা করি নাই। আর হচ্ছে ডিজাইন অফ স্ল্যাব, স্ল্যাব ডিজাইনের জন্য তো আমরা তো সবকিছুই জানি, আগের মতো থাকবে। এখানে ডেড লোড লাইভ লোড ক্যালকুলেশনের জন্য আমরা, লাইভ লোড ক্যালকুলেশনের জন্য আমরা যে এসকো স্পেসিফিকেশন লাইভ লোড মুভমেন্ট একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে আমরা বসাই ক্যালকুলেশন করছি। ওকে, ইম্প্যাক্ট ফ্যাক্টরের যে ফর্মুলা আছে সেটা আমরা ইউজ করে সেটাই আমরা করছি। কতটুকু বলবো আর কি আমরা। আর হচ্ছে এখানে স্ল্যাব ডিজাইনটা এখানে দেখাচ্ছি, স্ল্যাব ডিজাইনের জন্য তো কিছু বলার নাই। আর এখানে গার্ডারের ডেড লোডের জন্য আমরা 11টা সেকশন নিয়েছিলাম। 11টা সেকশনে গার্ডারের ডেড বের করার জন্য একটা প্যারাবোলিক ইকুয়েশন নিছি আমরা। সেই প্যারাবোলিক ইকুয়েশন থেকে আমরা বিভিন্ন সেকশনের ডেড লোড বের বের করার জন্য আমরা ই ট্যাপস মডেলিং করছি। ই ট্যাপস মডেলিং থেকে আমরা 11 সেকশনের ডেড লোডটা আসলে ক্যালকুলেশন করছি। আর পরে লাইভ লোডের জন্য আমরা এসও যে SL93 ট্রাক আছে, SL93 ট্রাককে আমরা ইউজ করছি, সাথে ট্যান্ডেম ইউজ করছি, S93 ট্যান্ডেম, আর হচ্ছে ল্যান্ডলোড। SL93 ট্রাকের জন্য কত, 8 32 32, আর ট্যান্ডেম হলো 25 25। আর যদি আমাদের বলি যে ল্যানের জন্য ইউজ করতে হয় কত, 640। এখন স্যার একটা কমন প্রশ্ন করতে পারে যে এখানে প্লেসমেন্ট কেমনে করে। আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করছি মুভিং লোডের জন্য, করার পরে আমরা পজিটিভ সাইড একবার কম পজিটিভ পজিটিভ মুভমেন্ট কনসিডার করছি। যখন পজিটিভ মুভমেন্ট কনসিডার করছি, তখন আমরা তারটাকেও পজিটিভ সাইডে বসেছি, ল্যান্ডটাকেও পজিটিভ সাইডে আমরা বসাইছি।
আবার যখন নেগেটিভ মুভমেন্ট ক্যালকুলেশন করছি তখন ল্যান্ডটাও নেগেটিভ সাইডে বসাইছি, ট্রাকটাকে নেগেটিভ সাইডে বসাইছি, ওইটুকু আমরা বলবো আর কি। এরপর আমরা এখানে একটা ডিজাইন কম্বিনেশন করছিলাম, করার পরে সেখানে দেখবি যে আমাদের ডিজাইনে আছে, ম্যাক্সিমাম এবং মিনিমাম কত পাচ্ছি পজিটিভ নেগেটিভ মুভমেন্টের একটা চার্ট আমরা পাইছি, এটা আমরা দেখাইছি আর কি। এরপরে আমাদের একটা সাধারণ প্রশ্ন আসতে পারে যে রুট কম্বিনেশন। রুট কম্বিনেশন করার জন্য আমরা অ্যাস্থোর একটা চার্ট আছে, স্ট্রেংথ ওয়ান, বা আমরা এই চারটা ইউজ করছি যে লোড কম্বিনেশন, লোড ফ্যাক্টর গুলো কি হবে সেটা স্ট্রেংথ ওয়ান যে একটা রিকম্বিনেশন আছে আসতো, সেটা ইউজ করছি যে ডেড লোডের জন্য হচ্ছে 1.25, লাইভ লোডের জন্য হচ্ছে 1.75, আর ওয়েরিং সার্ফেসের জন্য হচ্ছে 1.5। এগুলো একটু মাথায় রাখবো। আমি আবার বলি, ডেড লোডের জন্য হচ্ছে 1.25, আর ওয়েরিং সার্ফেসের জন্য হচ্ছে 1.5, আর লাইভ লোডের জন্য হচ্ছে 1.75। এগুলো আমরা ইউজ করছিলাম, ঠিক আছে, এটা একটু মাথায় রাখিস। এরপরে তো, এরপরে আমাদের হচ্ছে ডিজাইন অফ গার্ডার। গার্ডার ডিজাইনটা আমরা যেভাবে বিল ডিজাইন করি ওইভাবে আসলে করছি আর কি, ঠিক আছে। প্রথম আমরা ম্যাক্সিমাম ওর জন্য গার্ডার ডেপথটা চেক দিছিলাম, চেক দেওয়ার পরে আমরা চেক ওকে কিনা ম্যাক্সিমাম মোমেন্টের জন্য একটা দিছিলাম, আর মিনিমাম মোমেন্টের জন্য মিডিল সেকশনে আমাদের একটা পজিটিভ মোমেন্ট ছিল, তার জন্য ডেপ চেক দিছি, আর হচ্ছে সাপোর্ট নেগেটিভ মোমেন্টের জন্য ডেপ চেক দিয়ে দেখলাম যে ডেপ ইজ ওকে। সো দেন আমরা গার্ডার ডিজাইন করার সময় আমরা দেখছি টিডি ম্যালাইজ হয় কিনা, ঠিক আছে। টিভি দিয়ে হয় কিনা, টিভি হচ্ছে কিনা, এটা আগে রেক্টাঙ্গুলার সেকশন ধরে ডিজাইন করবো, তার জন্য কিন্তু আমরা একটা চেক কি করছি, বিএফ বের করে চেক দিচ্ছি, তো নূর টিভি হচ্ছে নূর একটু ওই যে ডেট চেকের ব্যাপার আরেকবার একটু বল। যে যে যেটার জন্য আমরা একটা পজিটিভ মুভমেন্ট নিচ্ছি, একটা নেগেটিভ মুভমেন্ট নিয়ে দেখছি যে আসলে পজিটিভ লাগতেছে, আমরা কিন্তু প্রোভাইড করছি। এরপরে যখন আমরা ইনফোর্সমেন্ট ডিজাইন করি তখন আমরা আগে দেখে টিভি ডিজাইন হয় কিনা, টিভি ডিজাইন যদি হয় তাহলে টিভি ডিজাইন দিয়ে ডিজাইন করছি, আর টিভি হলে আমরা নর্মাল যে ডিজাইনটা করি রেক্টেঙ্গুলার বিমের জন্য সেভাবে আমরা ডিজাইনটা করছি। সিমিলারলি শেয়ারের জন্য তো সেম কাজই আমরা করছি। তারপরে আমাদের আসবে, আমরা যে রেঞ্জ এবং উচ্চতার প্রোফাইলগুলো আমরা বিভিন্ন সেকশনের জন্য বের করে দেখাচ্ছি আমরা ডিজাইনে, ঠিক আছে। আর আমরা এখানে কত নাম্বার স্টিল ইউজ করছি, আমরা এখানে প্রায় 30 mm বার ইউজ করছি আর কি, কোথাও 2 লেয়ারে, কোথাও 3 লেয়ারে ইউজ করছি, কোথাও 4 লেয়ারও ইউজ করছি। এরপরে শেয়ারের জন্য আমি 16 mm বার ইউজ করছি, সেজন্য আমাদের মিনিমাম স্পেসিং কত হতে পারে বা ম্যাক্সিমাম স্পেসিং কত, ট্রান্সভার্স সেকশনে 24 ইঞ্চি, এটা আমরা জানি, এটা জন্য আমরা ফলো করবো ইনশাআল্লাহ। তারপরে ডিজাইন অফ আর্টিকুলেশন, আর্টিকুলেশন ডিজাইনটা তো আমরা, আর্টিকুলেশন ডিজাইনের জন্য আমাদের কি লাগবে, ওই যে আর্টিকুলেট পয়েন্ট যেটা, তো জয়েন্টের আমাদের ডেড লোড, লাইভ লোড, শেয়ারটা লাগে, ডেড লোডের জন্য শেয়ার কত, লাইভ লোডের জন্য স্টক কত, সেটা আমরা বের করছি। আর আর্টিকুলেশনের যে উইথ, সে আর্টিকুলেশন পয়েন্টে গার্ডার উইথটা হবে সবসময় দ্বিগুণ। কার দ্বিগুণ হবে, গার্ডার এখন যদি গার্ডার উইথ যদি হয় 18 ইঞ্চি, কিন্তু আর্টিকুলেশন যেখানে আছে সেখানে আসে সেটা হয়ে যাবে তার দ্বিগুণ, মানে 36 ইঞ্চি। আর আর্টিকুলেশন সেকশনের বা এটা লেন্থ কত হয়, 2 ফিট হয়। সো এটা আমরা মাথায় রাখবো। সো সেখান থেকে আমরা আর্টিকুলেশনের মুভমেন্ট কেন বের করে বলছি, আর্টিকুলেশন থেকে 1 ফিট দূরে একটা মুভমেন্ট আসবে, সেই মুভমেন্টটা আমরা ক্যালকুলেশন করব। আর একটা হচ্ছে এই যে আমরা জিনিসটা আর্টিকুলেশনের শেয়ার পাইলাম, মুভমেন্ট পাইলাম, তাই না। আর্টিকুলেশনের যে জায়গাটাতে এরকম করে কি দেওয়া হয়, এর মধ্যখানে আর্টিকুলেশনে দেখবো যে, যদি আমি দেখাই এখানে আর্টিকুলেশনের ড্রয়িংটা এখানে আছে কিনা, এই যে আর্টিকুলেশনের মধ্যখানে একটা প্যাড আছে তাই না, বিয়ারিং প্যাড, দেখা যাচ্ছে না। সো এই বিয়ারিং প্যাডের ডাইমেনশনটা কত হবে সেটা বের করবো কেমনে, টোটাল শেয়ার আমি যেটা পাইছি, তাকে আমি ধরে নিলাম যে আমার বিয়ারিং স্ট্রেংথ হবে, বিয়ারিং প্যাড 1 kS হাই। সো পুরো এরিয়াটাকে 1 kS দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি রিকোয়ার্ড এরিয়া। বুঝতে পারছি আমরা, এটা না বুঝি নাই। একবার আমাদের আর্টিকুলেশনের মধ্যখানে এই যে ফাঁকা জায়গাটাতে এইখানে একটা বিয়ারিং আছে, খেয়াল করছি, এই জায়গায় একটা বিয়ারিং প্যাড আছে না, এই বিয়ারিং প্যাডের সাইজটা কত হবে, কত ফিটে কত ইঞ্চি কত ইঞ্চি করে আমাদের বলতে হবে। তো এখানে টোটাল দেখবি যে এখানে আমরা টোটাল একটা শেয়ার ক্যালকুলেশন করছি, রিপোর্ট সবার কাছে আছে। দেখবি যে টোটাল ডিজাইন শেয়ার মনে করে আসছে আমার 218, কত আসছে, 218 কি। তো আমার এই যে বিয়ারিং যেটা আছে তার ক্যাপাসিটি হচ্ছে মনে কর 1 kSI, ঠিক আছে। সে 1 kSI সে কি হতে পারে, পার ইঞ্চি স্কোয়ার 1 kSI রেজিস্ট করতে পারে। তো 218 রেজিস্ট করার জন্য তার কত কেএসআই, তার কত ইঞ্চি স্কোয়ার জায়গা লাগবে, 218 ইঞ্চি স্কোয়ার জায়গা লাগবে, তাহলে সে এই আমার ডিজাইন সেটা ক্যারি করতে পারবে। তাহলে আমার 218 যদি হয় তাহলে আমি ধরে নিয়েছি 15 × 15,
এরকম সেকশনের একটা আমি প্যাড ইউজ করবো। তো 15 × 15 করলে কত হয়, 225। সবার লাগবে 218 ইঞ্চি, আমি ইউজ করি 225 ইঞ্চি স্কোয়ার, সো ডিজাইন ইজ ওকে। দেন হচ্ছে এই যে আর্টিকুলেশনের থেকে এই গ্যাপটা, আর্টিকুলেশন এই যে দুইটা স্ল্যাবের যে গ্যাপ, মধ্যখানে ফাঁকা জায়গাটা, এটা কত ইঞ্চি হবে? 6 ইঞ্চি হবে। কত ইঞ্চি হবে? 6 ইঞ্চি, তো মাথায় রাখবো আমরা। সেখান থেকে আমরা ইফেক্টিভ ডেট বের করবো এখান থেকে। হ্যাঁ, তাহলে এই 6 ইঞ্চি বাদ দিলে এখান থেকে ইফেক্টিভ ডেট এখান থেকে বের করবো। ওকে। বের করার পরে আমরা 7 ইঞ্চি বাদ দিচ্ছি আর কি। বের করার পরে আমরা শেয়ারটা চেক দিব যে আসলে রিকুয়েট কিনা। ডেপ চেক দিব, স্যার ডেপ চেকের একটা ফর্মুলা আছে আমাদের এখানে, এখানে আছে। ওইখানে দেখি, এখানে একটা চেক করার ফর্মুলা আছে যে নূর, হ্যাঁ। বিয়ারিং প্যাডের ক্যাপাসিটি যে 1 kSI ধরতেছে, এটার রেফারেন্স কি? স্যারা বলছে, হ্যাঁ। স্যারা বলছে, ধরে এখন নিছি। এটা তো নাকি বলা যায় না, ভাইবাতে যে ক্লাসে বলছে আরে রেফারেন্স হিসেবে ক্লাস দিলে নাকি আমরা স্যার ঝামেলা ধরে করে। আমরা ধরে নিছি রেফারেন্স, আমরা ধরে নিচ্ছি শেষ। আমরা ধরছি যে 1 কেস আচ্ছা, আমাদের আমরা এত। আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ। আচ্ছা। এরপরে তো আমাদের ডায়াগোনাল ক্র্যাক এর জন্য আমাদেরকে দুইটা, এই যে আর্টিকুল সেকশনের ডায়াগোনাল ক্র্যাক এর জন্য দুইটা এডিশনাল বাদ দিতে হয়, যদি ডায়াগোনাল ক্র্যাক না হয়। এই যে কর্নার আর আরেকদিকে বার আছে, এটা ডায়াগোনাল বার বলে। এই দুটো ভিতরে একটা মুভমেন্ট আসছিল না, যদি ক্র্যাকটা না হয়, এই জন্য আমরা দুইটা বার ইউজ করি। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো আমাদের আর্টিকুলেশন মোটামুটি শেষ। এরপর আমাদের হচ্ছে আপ ওয়ার্কের রুট ক্যালকুলেশনে যাচ্ছি আমরা। আপ ওয়ার্কের রুট দিয়ে এখানে লোড ডিজাইন, আমি হচ্ছে আপ ওয়ার্কের যাচ্ছি। নূর, বল। বিয়ারিং প্যাডের এরিয়া তো হচ্ছে 15 × 15, আর থিকনেস কত? ঠিক আছে, 6 ইঞ্চি। থিকনেস 6 ইঞ্চি। এটাও সেম পিডিএফ বানাচ্ছে নাকি? সেম পিডিএফ যেমন তো লাগবে এখানে। আট কত উইন, তাই না? সো এখানে তো আমরা দেখলামই সবকিছু। সো আট কত উইনের জন্য প্রথম আসছে আমার আমার সার্ভিস কত দরকার নয়, যেহেতু আমি বললাম লোড গেল, গেল, লিমিট রেগুলেশন গেল। সো এখানে মাল্টিপল প্রেজেন্ট ফ্যাক্টর তো আমাদের দরকার নাই আপাতত। ওকে, 3 লাইন হলে যদি এটা যদি বুঝতে হয় লাইব্রেরির জন্য, হ্যাঁ মাল্টিপল প্রেজেন্ট যদি বুঝতে হয়। সো এটা আসলে আমি এটা জানি না এই বিষয়ে, হ্যাঁ বলতে পারবো না কিছু। ব্রেকিং ফোর্স যেটা, এটা একটু যে, তানভীরের পাতে আছে এই বারটা। তানভীর একটু খেয়াল রাখবে, ব্রেকিং ফোর্স ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে এসওর এই গাইডলাইন আছে। এই তিনটার মধ্যে আমাদের যেখানে ম্যাক্সিমাম সেটা নিতে হবে। আর এটা কাজ করতে কোথায়, তানভীর একটু শুনি ভাই। তানভীরের সেই ব্রেকিং ফোর্সের এটার জন্য এসওর যে গাইডলাইন আছে, স্লাইড দেয়। স্লাইড এখানে ব্রেকিং ফোর্সের জন্য এইচএস তো গাইড দেন। এই জিনিস কি হবে, এটা কথা কাজ করবে হরাইজন্টালি 6 ফিট অ্যাবভ রোড হয়ে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবারে বলছে যে মাল্টিপল প্রেজেন্ট ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হবে। তো মাল্টিপল প্রেজেন্ট ফ্যাক্টর এখানে, ঠিক আছে? এই মাল্টিপল প্রেজেন্ট ফ্যাক্টরটা আসলে কি? আহ মাল্টিপল প্রেজেন্ট ফ্যাক্টর আর নট ইউজড উইথ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইউজ করা যাবে না। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেন ইউজ করতে হয়, আমাদের সাইডে প্রশ্ন করতে পারতো, তোমরা কেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইউজ করছো? কারণ হচ্ছে আমাদের যে আমরা তো কি করছিলাম, পুরো একটা ল্যান্ডের জন্য লাইব্রেরি আমি হিসেব করছিলাম, তখন কি করছি, পুরো ট্রাক লোড হিসেব করছিলাম। পুরো ট্রাকটা আমার লোডটা তো আমার একটা ডিবের উপরে আসে না, কিছু অংশ ডিস্ট্রিবিউট হয়ে যায় না দুটো স্লাইডের মধ্যে, দুটো ডিবের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়। সো ওই ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, কোন রেশিও হবে, সেটার জন্য আমরা আসলে ওই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর করে দেখি যে একটা ইন্টেরিয়র গার্ডার কত পার্সেন্ট যাচ্ছে, কতটুকু যাবে কি টোটাল লাইভ লোডের, এক্সটেরিয়র গার্ডারের টোটাল লাইভ লোড কতটুকু যাবে, এটা আমরা আসলে ক্যালকুলেট দেখি না। গাইডলাইন আমাদের দিছে কিছু করার জন্য। এবার উইন্ডো ক্যালকুলেশনের জন্য তো উইন্ডোডের একটা লাইট লোড, তাই না? সো আমাদের উইন্ডোর জন্য আমরা চিটাগং রিজন ইউজ করছি। বাট মিনিমাম বলছে যে একটা 100 মাইল পার আওয়ার কোনো উইন্ডো ক্যালকুলেট করা যাবে না। বা 30 মিটারের উপর যদি হাইট হয়, তাহলে আমাদের চট্টগ্রাম সিটির জন্য আমরা 30 ফিটের 80 মিটার পার সেকেন্ড অথবা 178 মাইল পার আওয়ারের উইন্ড স্পিড কনসিডার করে আমরা উইন্ড প্রেশার বের করছি এখান থেকে, ঠিক আছে? উইন্ড প্রেশার বের উইন্ড প্রেশার আর উইন্ড প্রেশার দুইবার হয়, সুপার স্ট্রেচারের জন্য একবার আর সাব স্ট্রেচার একবার। সুপার স্ট্রেচার কোনগুলো, এটা হচ্ছে আমাদের পাইল ক্যাপ। আমাদের ব্রিজের যে পাইল ক্যাপ আছে, ওটা তো আমরা দেখছি সবাই, সবার কাছে ড্রয়িংটা আছে, সবাই যদি দেখতে পারিস। এই যে পাইল ক্যাপের উপর থেকে শুরু করে মানে ট্রান্স লংজিটিউডাল সেকশন যেটা আছে, ব্রিজের লংজিটিউডাল সেকশন মানে যে ডিরেকশনে গাড়ি চলে, ওই ডিরেকশনে যত জিনিস থাকবে তাকে বলা হয়
কি সুপার স্ট্রাকচার। আর সাব স্ট্রাকচার হচ্ছে গাড়ি যেদিকে চলে, ভেহিকল যেদিকে রান করে তার তার প্যারালাল যে স্টেশন থাকে তাকে বলে সাব স্ট্রাকচার। সো আমার পায়ার, তারপরে তোর হচ্ছে পাইল ক্যাপ বা পায়ার ক্যাপ যাই বলে সবগুলো সাব স্ট্রাকচারের পায়। তো সুপার স্ট্রাকচারের জন্য আমাদের উইন্ডের প্রেশার আলাদা, ক্যালকুলেশন। সাব স্ট্রাকচারের জন্য আলাদা, কারণ হাইটের সাথে উইন্ডের ভেলোসিটি কমে যায়, প্রেশার রিডিউস হয়, বাট একসাথে কিছু ইউজ করা যাবে না, কিন্তু মেন কথা। দেন আমরা এখান থেকে উইন্ডোর ক্যালকুলেশনের পুরো প্রসিডিউরটা আছে, আমরা মোটামুটি একটুতে আমরা বলতে পারলে অনেক কিছু, কারণ এরকম স্যার জিজ্ঞেস করবে। ঠিক আছে, লিওয়ার্ড আপওয়ার্ড দরকার নাই। এবারে সে আট কুয়াদের জন্য আসে। ঠিক আছে, উইন্ডিয়ার প্রেশার দিব, একটা হচ্ছে তোমার ট্রান্সভার্স সেকশনের জন্য করতে হবে, একটা লঙ্গিটিউডাল সেকশনের জন্য করতে হবে আর কি। সেরকম মোটামুটি কোডে বলা আছে, আমরা দেখবো একটু সবাই। এখন হচ্ছে আকুয়া ডিজাইনের জন্য আমাদেরকে প্রথম যে কাজ সেটা হচ্ছে এই আকুয়া সেসমিক করার জন্য কতগুলা এআই এবং এস ক্যালকুলেট করতে হয়, এবং টোটাল ডেড লোডটা ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, ডব্লিউ এর কি টোটাল ডেড লোড অফ দ্য স্ট্রাকচার, সেটা সাসমিক লোড ডিজাইন জন্য আমাদের করতে হয়। তো আমরা বিএনপিসি তে যেটাকে এই হিসেবে জেনেটিক্স এখানে প্রিসিশনকে এই হিসেবে রিপ্রেজেন্ট করে। So আগের মতোই এখান থেকে আমরা এইটা দিব 0 আমাদের জন্য এই কত হবে 0.28, তাই না? তো সাইড ক্লাসটার জন্য এস। তো আমরা ধরে নিয়েছি যে আমাদের রকি সয়েল আর কি। সো আমরা এখানে তো সাইড ক্লাস ওয়ান করছি, যা কোন সয়েল হলো আমরা এটা চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, সো এখান থেকে এটা নিলাম, তারপরে আমরা আপকো একটা ডিজাইন করলাম এস পার কোড করে, আমরা দেখলাম যে কত আসলে ডিজাইনটা করলাম, টাইম পিরিয়ড ক্যালকুলেশন করছি। ঠিক আছে, এখানে কেজি জি এগুলি বের করছি। কেজি কি, কেজি হচ্ছে স্টিফনেস কেমন। ওকে, কেজি কে হচ্ছে স্টিফনেস কেমন, সেটা ফর্মুলা দিই 12/pi ইন্টু এল কিউ। ওইটাতে আমরা ফর্মুলা ইউজ করে আমরা পাইলাম আর কি, সেখান থেকে আমরা আপলোড ডিজাইনটা দেখাই। দেন আসে আমাদের ফাইনালি হচ্ছে আমরা ফাউন্ডেশন ডিজাইনটা কেমন করছি, আমার টোটাল স্ট্রাকচারের ডেড লোডটা, তোমাকে টোটাল স্ট্রাকচারের ডেড লোডটা ক্যালকুলেট করলাম, করার পরে আমাদের বলে দিছি যে পাইল ক্যাপাসিটি বলে দিছি 100 করে। ওকে, 100 করে যদি পাইল ক্যাপাসিটি হয়, তাহলে আমার কয়টা পাইল লাগবে? টোটাল মনে করি ডেড লোড ছিল আমার 1140, তাহলে একটা পাইলের ক্যাপাসিটি হচ্ছে 100, তাহলে আমার প্রায় 11টা থেকে বেশি লাগে, মানে 12টা পাইল আমার লাগবে। সো এখানে আমি আমার মতো করে ফাইল অ্যারেঞ্জমেন্ট করবো। ঠিক আছে, আমরা ফাইল থেকে ফাইল ডিস্টেন্স দিব 6 feet, এরকম করে আমরা ডিজাইন করবো আর কি। সো এই ছিল আমার ডিজাইন উপরে মোটামুটি যতটুকু বলা যাচ্ছে, অনেক থেকে বেশি আসলে আর বলা যাবে না। এটা একটা একটু সাধারণ গাইডলাইন করেছি। এবার তোর আমার প্রশ্ন থাকলে বল সব করতে। আসিস তো, অফ করে দেবো আমি। হ্যাঁ। কে বল, কি বলবি আর তোরা কিছু বললে বল।